হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এবছর 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজ থেকে শুরু করছি ফিজিক্স ক্লাস। যারা ভাবছো যে সায়েন্স নেবে এবং তার মধ্যে ফিজিক্স সাবজেক্টটা থাকবে, তারা কিন্তু আজকের থেকেই আমার এই ভিডিও দেখে ক্লাস শুরু করতে পারো। তো কী কী থাকবে শুরুতেই বলছি যে আজকে যে ক্লাসটা শুরু হবে সেখানে আমি বলবো যে ক্লাস 11-এর মোটামুটি ফিজিক্সের স্ট্রাকচারটা কি, সিলেবাস স্ট্রাকচার এবং নাম্বার স্ট্রাকচার কীভাবে থাকে সেটাও বলবো। এবং একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে যেখানে আমরা ফিজিক্সের ডাইমেনশন বা মাত্রা, যেটাকে তোমরা বাংলাতে বলো, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। মাত্রা বিশ্লেষণের সাহায্যে কীভাবে বিভিন্ন ফিজিক্যাল যে কোয়ান্টিটিগুলো রয়েছে এবং ফিজিক্সের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কীভাবে প্রতিষ্ঠা করা যায়, তো সেরকম কিছু ছোটো ছোটো জিনিস কিন্তু আজকের ক্লাসে শুরু করব। আশা করছি তোমাদের ফিজিক্সের ক্লাস ভালো লাগবে এবং তোমরা এই ক্লাসের সঙ্গে সবাই জুড়ে থাকবে। তো চলো দেখে নিই আজকের ক্লাস শুরু করে। সারা বছরে ফিজিক্সে আমাদের কি কি পড়তে হবে, সিলেবাসে কি কি রয়েছে, তো সিলেবাসটা দেখে নেওয়া যাক। যেমন ধরো শুরুতেই যেটা রয়েছে সেখানে আমরা দেখব যে ম্যাথমেটিক্যাল মেথডস অফ ফিজিক্স। তো এখানে বেসিক্যালি কি পড়ানো হবে, আমাদের তোমরা জানো নিশ্চয়ই যে ফিজিক্সে একটা টুল হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাথমেটিক্সকে। ফিজিক্সকে এক্সপ্লেন করার জন্য আমরা বিভিন্ন রকম ম্যাথামেটিক্সের সাহায্য নিয়ে থাকবো। তো সেইগুলো শেখানোর জন্য প্রথম দিকে আমাদের 2-3টে চ্যাপ্টার রয়েছে। তো একদম যে শুরুর চ্যাপ্টারটা যেখানে আমরা দেখো রয়েছে মাত্রা এবং মাত্রা বিশ্লেষণ, বা যাকে তোমরা বলো ডাইমেনশনাল অ্যানালিসিস, তো সেই জিনিসটা একদম প্রথম চ্যাপ্টার রয়েছে, সেটা পড়ছে এই ম্যাথমেটিক্যাল মেথডসের মধ্যে। নেক্সট রয়েছে যেটা তোমাদের স্মৃতিবিজ্ঞান বলা হচ্ছে। তো সেখানে কি পড়ানো হচ্ছে, সেখানে আমরা একমাত্রিক গতি পড়বো, ওয়ান ডাইমেনশনাল মোশন, সেটা পড়ছে এই ম্যাথ মেথডসের মধ্যে। আর আমরা পড়বো ভেক্টর। তো প্রথম যে 3টে চ্যাপ্টারের কথা বললাম সেটা কিন্তু পুরোটাই আমরা ফিজিক্সের ম্যাথমেটিক্যাল মেথডসের মধ্যে দেখতে পাবো। নেক্সট আমরা যেটা চলে আসবো সেখানে আমরা পড়বো হচ্ছে মেকানিক্স, মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স, বা যেটাকে আমরা বাংলাতে বলছি বলবিজ্ঞান। তো সেখানে আমরা কি পড়বো, সেখানে আমাদের চ্যাপ্টার রয়েছে নিউটনস ল, সেখানে রয়েছে ফ্রিকশন, সেখানে রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি বা রোটেশনাল মেকানিক্স। এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু মেকানিক্সের মধ্যে পড়ব। নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা রয়েছে জিপিএম বা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, যেটাকে আমরা বলছি পদার্থের ধর্ম, এই চ্যাপ্টারটার নাম। তো এখানে বেসিক্যালি এটা একটা চ্যাপ্টার নয়, এটা অনেকগুলো চ্যাপ্টার মিলে একটা জিপিএম তৈরি হচ্ছে। যেমন এখানে আমরা কি করবো, যেমন এই মেকানিক্সের মধ্যে আমরা পড়ছি কি যে ফিজিক্সে ফোর্স বা ওয়ার্ক বা ফিল্ড এগুলো কিভাবে কাজ করে সেটা পড়বো মেকানিক্সের মধ্যে, যেটাকে আমরা বলবিজ্ঞান নাম দিয়েছি। জিপিএম যে পার্টটা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, সেখানে আমরা পড়বো যে পদার্থের ধর্ম, পদার্থগুলো কেমন আচরণ করে, সে সমস্ত ধর্মগুলো আমরা পুরোটাই পড়বো কিন্তু এই জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে। এর মধ্যে তোমাদের চ্যাপ্টার রয়েছে হচ্ছে ইলাস্টিসিটি, তারপরে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন যদিও জিপিএম এর মধ্যে পড়ে না, তাও আমাদের এই জিপিএম এর মধ্যেই গ্র্যাভিটেশনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এছাড়াও রয়েছে কি বিভিন্ন গ্যাসের চ্যাপ্টারগুলো বা কঠিন তরল পদার্থের প্রসারণ, এই সমস্তগুলো বা ক্যালোরিমিতি, এই সমস্তগুলো কিন্তু জিপিএম এর মধ্যে পড়বে। নেক্সট যেটা রয়েছে সেটা আমরা পড়বো হচ্ছে থার্মোডায়নামিক্স, থার্মোডায়নামিক্স প্লাস কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা রয়েছে আমাদের নেক্সট চ্যাপ্টারের মধ্যে। এটা দুটো চ্যাপ্টার অ্যাকচুয়ালি, থার্মোডায়নামিক্স প্লাস কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই দুটো চ্যাপ্টার তোমরা পড়বে। আর লাস্ট যেটা চলে আসো সেটা হচ্ছে ওয়েভস। আচ্ছা, ওয়েভস রয়েছে। ওয়েভস বলতে এখানে আমরা মেনলি সাউন্ড ওয়েভস পড়ব, শব্দ তরঙ্গ যেটা, প্লাস হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, SHM, মানে শব্দ তরঙ্গ এবং শব্দ, এই জিনিসগুলো আমাদের এই লাস্ট যে পার্টটা বা ইউনিটটা তার মধ্যে রয়েছে। তো মোটামুটি এইটুকুই আমাদের সিলেবাসটা। এবার এর মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার্স রয়েছে, যেমন দেখতে পেলে যে এই ম্যাথমেটিক্যাল মেথডসের মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার পড়ে গেল, তারপরে মেকানিক্সের মধ্যে 5-6টা চ্যাপ্টার রয়েছে, জিপিএম এর 7টা চ্যাপ্টার রয়েছে, 7-8টা না সরি ভুল বললাম, 10টা করে চ্যাপ্টার রয়েছে জিপিএম এর মধ্যে, 9টা কি 10টা একটু দেখে নেবে, জিপিএম এর 9-10টা চ্যাপ্টার রয়েছে। এটা দুটো চ্যাপ্টার, আর ওয়েভস SHM মোটামুটি 4-5টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। তো মোটামুটি এতগুলো চ্যাপ্টারই রয়েছে আর কি সিলেবাসের মধ্যে। তো এবার বলি নাম্বার ডিভিশনটা কেমন রয়েছে। যেমন ধরো তোমার মোটামুটি যেটা দেখা যায় যে ওয়েভস অ্যান্ড SHM এখান থেকে মোটামুটি কিন্তু 10 নাম্বার আসে।
থার্মোডাইনামিক্স প্লাস কেটিজি এই দুটো মিলে তোমার আসবে 10 নাম্বার। আচ্ছা, জিপিএম এ রয়েছে তোমার কিন্তু 17 নাম্বার। 17 নাম্বারের মধ্যে একটা ভালো ডিভিশনস রয়েছে, সেটা কীরকম, যেমন দেখো যে আমাদের এই জিপিএম এর মধ্যে গ্র্যাভিটেশন রয়েছে, মহাকর্ষ চ্যাপ্টার যেটা। তো গ্র্যাভিটেশন যে চ্যাপ্টারটা রয়েছে, গ্র্যাভিটেশন, তো তার মধ্যেই কিন্তু 7 নাম্বার চলে যাচ্ছে। সো মোটামুটি জিপিএম এ যদি তোমাদের 10টা চ্যাপ্টার থাকে, তার মধ্যে এই একটা চ্যাপ্টারই কিন্তু 7 নম্বর চলে যাচ্ছে, বাকি চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি কিন্তু 10 নম্বর থাকছে। তো 10টা চ্যাপ্টারের মধ্যে 9টা চ্যাপ্টার থেকে হয়তো 10 নম্বর থাকবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আর বাকি পার্টটা কিন্তু মেকানিক্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল মেথড অফ ফিজিক্স এইটা কভার করছে। তাহলে বুঝতেই পারছো এখানে তাহলে কত হলো, 10 + 10 20, আর টোটাল হচ্ছে 37 নম্বর তোমার চলে যাচ্ছে কিন্তু এই 3টে পার্টে। বাকি এই দুটো পার্ট যেটা, সেখান থেকে 33 নম্বর থাকছে টোটাল এই দুটো পার্ট থেকে। এবং আমাদের মোট নাম্বার তোমরা জানো কত, 70তে পরীক্ষা হয়। তাহলে 70 হচ্ছে কত, এখানে 33 আর এখানে হচ্ছে 37, টোটাল হচ্ছে 70 মার্কসের পরীক্ষা হবে, এটা তোমরা জানো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সামে জানো তোমাদের 14 নম্বরের এমসিকিউ থাকবে, 4 নম্বরের এসিকিউ থাকবে, মানে 1 নম্বরের কোশ্চেন। আর বাকিগুলো মোটামুটি বেশিরভাগ কোশ্চেনে কিন্তু 2 নম্বরেরই পাবে, মানে মোটামুটি দেখবে 3-এর কোশ্চেন হয়, 2-এর কোশ্চেন হয়, 5-এর কোশ্চেন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে যে 1 আর 2-এর কোশ্চেনই হয়, 3-এর কোশ্চেনও খুব একটা পাওয়া যাবে না। বেশ, তো এই মোটামুটি সিলেবাসটা রয়েছে এবং এই হচ্ছে তোমাদের মার্ক ডিভিশনটা রয়েছে। তো আজকে একদম বেসিক জিনিস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে যে এই ম্যাথমেটিক্যাল মেথড অফ ফিজিক্স যেটা রয়েছে, সেখানে ডাইমেনশন এবং ডাইমেনশনাল অ্যানালিসিস এই জিনিসটা আমরা কিভাবে করছি আর কি, সেই জিনিসটা দিয়ে একটু শুরু করব। একদম বেসিক ফিজিক্স তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10-এ মোটামুটি ডাইমেনশন অ্যান্ড অ্যানালিসিস এই জিনিসগুলো কিছুটা পড়েছো, কিছুটা জানো যে কিভাবে মাত্রা এই জিনিসটাকে আমরা ফিজিক্সে ব্যবহার করি, কিভাবে মাত্রা জিনিসটাকে আমরা ফিজিক্সে লিখি। তো দেখো একটু ছোট্ট করে লিখছি, ডাইমেনশন, বাংলায় বলছি তাকে মাত্রা। এই মাত্রাটা কি, কাকে বলে মাত্রা? তো বেসিক মাত্রা কিন্তু আমরা 3টে জিনিসের জন্য বলি, ফিজিক্সে 3টে মাত্রাকে বেসিক ধরে নেওয়া হয়েছে এবং তারপরে অন্যগুলো এই 3টে দিয়ে অন্য সমস্ত মাত্রাগুলো হয়, মানে কমপ্লেক্স ডাইমেনশন যেগুলো হয় আর কি। তো বেসিক ডাইমেনশন কার কার হয় তোমরা নিশ্চয়ই জানো, তাও আরেকবার জাস্ট দেখে নাও। লেন্থ বা দৈর্ঘ্য, তো তার মাত্রা হয় কত, আমরা লিখি এল দিয়ে, ডাইমেনশনের মাত্রা এল দিয়ে লিখি, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু এই মাত্রাটাকে লিখতে হয়। আচ্ছা, লেন্থ হয়, মাস বা ভর যেটা রয়েছে সেই ভরের মাত্রা হয়, তাকে আমরা লিখি ক্যাপিটাল এম দিয়ে, এটা হচ্ছে ভরের মাত্রা। আর একটা হচ্ছে সময়ের মাত্রা, সময় বা টাইম যেটা, তাকে আমরা টি দিয়ে লিখি। তো এই 3টেকে আমরা বলছি ডাইমেনশনের বেসিস, এবং এর ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকম কিন্তু কমপ্লেক্স মাত্রা নিতে পারি। তো এই 3টে ছাড়াও আরও কিছু প্রিমিটিভ ডাইমেনশন হতে পারে, যেমন ধরো যে কারেন্টের মাত্রা, যেটা কারেন্টের মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, সেটাও একদম সিম্পল বেসিস হিসেবে নেওয়া হয়, বা যেটাকে তোমরা বলো দীপ্তিমিতি, তার একক হচ্ছে ক্যান্ডেলা, তো সেখানে ডাইমেনশনটাকেও আমরা ক্যান্ডেলা দিয়ে লিখি। তো এরকম কিছু বেসিক ডাইমেনশন হয়, তো সেগুলো খুব একটা ইউজ হয় না আমাদের, আমরা যে সমস্ত ডাইমেনশনগুলো ইউজ করে থাকি তার মধ্যে এই 3টে জিনিস, লেন্থ, মাস অ্যান্ড টাইম, এগুলো হচ্ছে একদম বেসিক ডাইমেনশন। এগুলো দিয়ে আমরা কিন্তু অন্য অনেক ডাইমেনশন বানাতে পারি, যেরকম তোমরা একদম 9-10-এ শুরু করেছো কীভাবে বেগের মাত্রা পড়েছো, বা ত্বরণের মাত্রা পড়েছো, বলের মাত্রা পড়েছো। তো সেগুলোর জন্য কিন্তু এই বেসিক জিনিসগুলো দিয়েই আমরা কাজ করে থাকি। জাস্ট ছোট্ট করে মনে করিয়ে দেবো যে যেমন ধরো বেগের মাত্রা, তো মাত্রা লেখার সময় আমাদের মনে রাখতে হবে যে বেগের একক কী। যদি এককগুলো খুব ভালো করে মনে থাকে তাহলে কিন্তু, বা সংজ্ঞাটা মনে রাখলেও চলবে যে বেগের সংজ্ঞা কী। তো বেগটা কী ছিল, বেগ মানে হচ্ছে তোমরা জানো যে বেগ, তাকে আমরা বলতে পারি স্পিড বা ভেলোসিটি। সেটাকে কিভাবে লিখি, ভি ইকুয়াল একটা ডিস্টেন্স বাই টাইম, এই তো হয়। একটা সময়ের সাপেক্ষে আমরা যে দূরত্ব অতিক্রম করি তাকে আমরা নাম দিচ্ছি বেগ, সিম্পল জিনিস। তো এখানে কি হচ্ছে, এস কি আছে, এস হচ্ছে একটা দূরত্ব। তো দূরত্বের মাত্রা কি, দূরত্বের মাত্রা হচ্ছে এল, লেন্থ, তাহলে লিখবো কি এল। রয়েছে কি বাই টাইম রয়েছে, তো টাইমের মাত্রা কি টি, তাহলে লিখবো কি টি ইনভার্স। তাহলে এটা হয়ে গেল আমার বেগের মাত্রা। এগুলো তোমরা কিন্তু জানো, 9-10-এ এগুলো ছিল, জাস্ট আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি লিখছি। আচ্ছা, নেক্সট যেমন ধরো ত্বরণ।
ত্বরণের মাত্রা কি হয়? ত্বরণ মানে কি? বেগ বাই সময়। ত্বরণকে আমরা এ দিয়ে লিখি, এ ফর অ্যাক্সিলারেশন, ত্বরণ। সেটা মানে কি হচ্ছে? ভি বাই টি। তাহলে বেগের মাত্রা যা হবে তার সঙ্গে আর একটা টাইমের মাত্রা ভাগ করে দিলেই আমরা কিন্তু ত্বরণের মাত্রা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? এল টি টু দি পাওয়ার -2। বলের মাত্রা কি হবে? বল হচ্ছে এফ। এফ মানে কি? এফ মানে আমরা জানি এম ইন্টু এ। নিউটনের সেকেন্ড ল তোমরা জানো, এফ ইকুয়াল এম এ হয়। তো এ এর মাত্রা তো আমরা জেনে গেছি, তাহলে এম তা গুণ আছে এর সঙ্গে। এম মানে কি? মাস, মানে এম রয়েছে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল বলের মাত্রা। তো এইভাবে একদম বেসিক যে মাত্রাগুলো রয়েছে এল এম টি, সেগুলো দিয়ে কিন্তু আমরা এই কমপ্লেক্স জিনিসপত্রগুলো সেগুলোর মাত্রা বার করতে পারি। মানে বেসিক এই মাত্রাগুলো থেকেই কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। তো এই হচ্ছে মাত্রা ব্যাপারটা। এবার আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে এক্সামের জন্য যে জিনিসটা পড়তে হবে সেটা আমি ডাইরেক্ট চলে যাব, যেখানে আমাদের আসবে হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস, মানে মাত্রা বিশ্লেষণ করে আমাদের কোনো একটা জিনিসের বা রাশির ফর্মুলা বার করতে হবে। তো সেই জিনিসটাতে আমরা চলে যাব, যে কী করে আমরা ফর্মুলাগুলো বার করতে পারি। তো একদম বেসিক জিনিস দিয়ে শুরু করব। যেমন ধরো যে আমরা জানি যে স্থিতিশক্তি বা যেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, পিই, পোটেনশিয়াল এনার্জি, সেটা মানে তোমরা কি জানো? এম জি এইচ। এটা আমরা জানি সবাই, স্থিতিশক্তি মানে কি? এম জি এইচ। এম ভরের কোনো একটা বস্তুকে আমরা যদি এইচ উচ্চতায় তুলি, তাহলে সেই বস্তুটার মধ্যে এম জি এইচ পরিমাণ স্থিতিশক্তি জমা হয়। এটা তোমরা সবাই ক্লাস 8-9 থেকে পড়ে আসছো। এবং সেই জিনিসটাকে যখন আমরা উপর থেকে আবার ছেড়ে দেবো, নিচে যখন পড়বে, তখন তার গতিশক্তি কত হবে? গতিশক্তি হয়ে যাবে ½ mv²। গতিশক্তি, যেটাকে আমরা আবার বলি কাইনেটিক এনার্জি, কে ই বলে লিখছি, সেটা মানে হচ্ছে ½ mv²। তাহলে একটা কোনো বস্তুকে আমরা, ধরো এই পেনটাকে উপরে তুললাম, এর মধ্যে কত শক্তি জমা হলো? mgh পরিমাণ। এটাকে যখন ছেড়ে দেব, তাহলে কোন শক্তির প্রভাবে নিচের দিকে পড়বে? এটা এই গতিশক্তির প্রভাবে নিচের দিকে পড়বে। তো গতিশক্তি কত? ½ mv²। তাহলে এই বস্তুটার মধ্যে যে শক্তিটা অর্জিত হয়েছিল, সেই শক্তির জন্যে কিন্তু আবার নিচের দিকে চলে আসবে। তো আমরা বলতে পারি এখান থেকে যে এই বস্তুটার যে গতিপথ, তার প্রত্যেকটা বিন্দুতে আমরা বলতে পারি যে স্থিতিশক্তি কিন্তু গতিশক্তির সঙ্গে ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে mgh সেটা ইকুয়াল ½ mv²। এইরকম বলতে পারি যে mgh যে পরিমাণ শক্তি পাইলো, জিনিসটা অ্যাকোয়ার করলো, যে অ্যামাউন্ট অফ এনার্জি, সেটাই কিন্তু গতিশক্তি হিসাবে সে খরচা করতে পারবে। তো এই দুটো ইকুয়াল, এটা আমরা জানি। এবার আমি চাইছি যে আমরা তো মাত্রা জানি, কোনো জিনিসের মাত্রা কিভাবে বার করতে হয়। তো আমাদের ধরো পরীক্ষায় প্রশ্ন এলো এখন যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করো mgh ইকুয়াল ½ mv²। তো প্রশ্নটা কি আরেকবার বলছি? মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করো mgh ইকুয়াল ½ mv²। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তো আমাদের এখানে বাম পক্ষ ডান পক্ষ ধরে কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা mgh এর মাত্রা লিখতে পারি এবং সেখান থেকে আমরা দেখব যে সেটা ½ mv² এর মাত্রার সঙ্গে ইকুয়াল হয় কিনা। তো প্রথমে আমরা কি করছি? আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, যেখানে আমাদের রয়েছে mgh। তো mgh এর মাত্রা লিখব। এখানে m এর মাত্রা কি আমরা জানি, সেটা হচ্ছে m, ক্যাপিটাল M। g এর মাত্রা কি? g মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা যেটা, সেটাই g এর মাত্রা হবে। ত্বরণের মাত্রা কত? l t টু দি পাওয়ার -2। আর h এর মাত্রা কত হবে? h মানে একটা লেন্থ, দূরত্ব, তাকে আমরা লিখতে পারি শুধু l দিয়ে। তাহলে আলটিমেটলি mgh এর মাত্রা কত দাঁড়াচ্ছে? m l² t টু দি পাওয়ার -2। তো এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, mgh এর মাত্রা। এবার যদি আমরা দেখি যে ½ mv² এর মাত্রাটাও এটাই হয়, তাহলে আমরা একদম ক্লিয়ার কাট বলতে পারি যে নিশ্চয়ই mgh সমান ½ mv² হবেই। তো দেখা যাক সেটা হয় কিনা। তাহলে চলে আসছি রাইট হ্যান্ড সাইডে, সেখানে কি বলছে? ½
এম ভি স্কোয়ার। তাহলে তার মাত্রা কত আছে? তো দেখো এখানে কি রয়েছে, হাফ রয়েছে প্রথমে। তো হাফ বা যে কোনো নাম্বার তার তো কোনো মাত্রা হতে পারে না, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা রাশি তার মাত্রা হয়, নাম্বারের কোনো মাত্রা হয় না। তাহলে হাফের মাত্রা কিন্তু কিছু হবে না, লিখবো না মাত্রা, আমরা এম দিয়ে শুরু করব। তো এম এর মাত্রা কত? ক্যাপিটাল এম। আর কি রয়েছে? ভি স্কোয়ার রয়েছে। তো বেগ আমরা একটু আগেই দেখলাম, বেগের মাত্রা কত ছিল? এল টি টু দি পাওয়ার -1, তাহলে তার হোল স্কোয়ার হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার হচ্ছে। তো জিনিসটা আলটিমেটলি ফর্মে ফেললে আসবে কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দুটোকে ম্যাচ করো, এলএইচএস এর সঙ্গে আরএইচএস যদি ম্যাচ করো দেখবে যে সেম চলে এসছে। এটাও ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটাও এসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এম জি এইচ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। মানে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা এখানে প্রমাণ করতে পারলাম এম জি এইচ কিন্তু হাফ এম বি স্কোয়ারের সঙ্গে সমান হয়। বোঝা গেল? তো মোটামুটি এইরকম টাইপের বেসিক জিনিস মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিন্তু আমাদের পরীক্ষায় করতে আসতে পারে। বেশ, নেক্সট একটা অঙ্কে চলে যাচ্ছে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি কিছু পড়ার নেই, শুধুমাত্র এই মাত্রা ব্যাপারটা জানলেই কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আমরা ইজিলি আনসার করতে পারবো। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। ধরো আমাদের কাছে একটা পেন্ডুলাম দেওয়া রয়েছে, এই একটা সিলিং রয়েছে, সিলিংয়ের থেকে একটা পেন্ডুলাম ঝোলানো রয়েছে। তাহলে পেন্ডুলামের একটা থ্রেড রয়েছে, একটা সুতো রয়েছে, তার নিচে একটা বব রয়েছে, এই পুরোটা মিলে একটা পেন্ডুলাম হবে। তো কোনো পেন্ডুলামকে ঝুলিয়ে দেওয়ার পরে আমরা কি করি, পেন্ডুলামটাকে দোলানো শুরু করি। তো তোমরা জানো যে পেন্ডুলামে তাহলে কি থাকে, একটা দোলন কাল থাকবে। তো একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে যে সময় লাগে পেন্ডুলামটার, তাকে আমরা বলি পেন্ডুলামের দোলন কাল বা টাইম পিরিয়ড। তাহলে একটা পেন্ডুলামকে যখন দুলিয়ে দেওয়া হবে, তো পেন্ডুলামটা এইরকম একটা গতিপথে ও দুলতে আরম্ভ করবে। একবার এইখানে আসবে, আরেকবার এইখানে আসবে, এইভাবে পুরোটা দুলতে থাকবে পেন্ডুলাম। তো একবার এখান থেকে শুরু করে এদিকে যাবে, নেক্সট ফিরবে, এদিকে আসবে, আবার এদিকে যাবে। এই পুরোটা হতে, এই পুরো প্রসেসটা একবার কমপ্লিট হতে যে সময় লাগবে, শুরু করলো, এদিকে গেল, ফিরলো, আবার বাঁদিকে গেল, আবার এলো, এই পুরো প্রসেসটা হতে, একবার হতে যে সময় লাগবে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পর্যায়কাল বা টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বা পর্যায়কাল, আমরা একে ক্যাপিটাল টি দিয়ে লিখে থাকি। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে কোনো একটা পেন্ডুলামের পর্যায়কালের রাশিমালা নির্ণয় করো। তো পর্যায়কালের ফর্মুলা কি? তো আমরা জেনারেলি যখন ক্লাস 11-এ অনেকটা পড়ে ফেলবো, তোমরা দেখবে যে একদম লাস্টের দিকে চ্যাপ্টার, যেখানে আমরা শুরুতেই বললাম যে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে যেখানে আমরা ওয়েভস, এসএইচএম এই সমস্তগুলো নিয়ে আলোচনা করব, সেখানে গেলে দেখতে পাবে যে কোনো একটা পেন্ডুলাম, তার পর্যায়কালের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল 2π√L/g, এরকম একটা ফর্মুলা হয় পর্যায়কালের। তো যেহেতু আমরা এখন একদম মানে শুরুর চ্যাপ্টারে রয়েছি, আমাদের এই ফর্মুলাটা জানার কোনো কথাই নয়, তো আমরা এই ফর্মুলাটা জানি না। তো কিন্তু তাও আমাদের বার করতে বলছে যে পর্যায়কালের ফর্মুলাটা কি হবে, সেটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বার করো। তো কিভাবে করব তাহলে? তো দেখে নেওয়া যাক যে এই ফর্মুলাটা আমরা এখান থেকে বার করতে পারছি কিনা। তো মুছে দিলাম এটা এখন। তো আমরা কি কি জানি সেই জানার রেসপেক্টে আমরা চেষ্টা করব যাতে করে এই টাইপের ফর্মুলা এখানে বার করা সম্ভব হয়। তো দেখো যে কোনো একটা পেন্ডুলাম যখন ঝোলানো রয়েছে, তো পেন্ডুলামের মধ্যে কি কি রয়েছে সেটা আমরা আগে প্রথমে লক্ষ্য করব। যেমন রয়েছে কি, এই পেন্ডুলামটা একটা সুতো দিয়ে ঝোলানো রয়েছে, তাহলে পেন্ডুলামের মধ্যে একটা সুতোর দৈর্ঘ্য থাকতে পারে, বা সুতোর দৈর্ঘ্যের উপরে এই পর্যায়কালটা নির্ভর করতে পারে। তো আমরা প্রথমেই ভেবে নেব যে পর্যায়কালটা কোন কোন জিনিসের উপরে নির্ভর করতে পারে। তো ধরে নিচ্ছি যে এটা সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য যাকে আমরা এল বলে লিখতে পারি, তার উপরে পর্যায়কাল নির্ভর করতে পারে। আর কার উপর করতে পারে, যে ববটা ঝোলানো রয়েছে সেই ববের ভরের উপর নির্ভর করতে পারে। তাহলে দোলক পিণ্ড, যেটা দোলক পিণ্ড বা যে ববটা রয়েছে তার ভর যেটা রয়েছে, আমরা ভরকে এম বলে লিখছি,
তাহলে দোলকপিণ্ডর ভরের উপর নির্ভর করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণ। তোমরা জানো যে অভিকর্ষ ত্বরণ কিন্তু সব জায়গায় সমান নয়, পৃথিবীতে একরকম, অন্যান্য গ্রহে আরেক রকম, চাঁদে কত হয়, G/6 হয়, এগুলো তোমরা জানো। তো বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় কিন্তু জি এর মান ডিফারেন্ট হয় এবং পৃথিবীর মধ্যেও বিভিন্ন পজিশনে জি এর মান আলাদা হয়। তো সেই অনুযায়ী কিন্তু পর্যায়কাল পাল্টে যেতে পারে। তো সেটা জি। তো তাহলে এছাড়া তো আর এই পেন্ডুলামে কিছু নেই, একটা সুতো রয়েছে আর এই দোলকপিণ্ড রয়েছে, এছাড়া আর কিছু নেই। তাহলে এই তিনটে জিনিস ছাড়া, এল এম জি, এই তিনটে জিনিস ছাড়া আর কোনো জিনিসের উপর কিন্তু টি এর ডিপেন্ডেন্সি থাকতে পারে না, এটা আমরা ধরে নিচ্ছি। তো এইবার এখান থেকে আমরা বার করব যেটা, যে সম্পর্কটা যেরকমভাবে লিখেছি, দেখো লিখেছি প্রপোর্শনাল এই ফর্মে, টি প্রপোর্শনাল এল, টি প্রপোর্শনাল এম, এরকমভাবে লিখছি। কিন্তু এমন সবসময় নাম হতে পারে যে কোনো একটা রাশি হয়তো টি এর সঙ্গে ব্যস্তানুপাতিক রয়েছে। তোমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিশ্চয়ই জানো, যে কোনো একটা রাশি ধরো এক্স ওয়াই এর সঙ্গে সমানুপাতিক, তাকে আমরা লিখি এইভাবে এক্স সমানুপাতিক ওয়াই। ধরো রয়েছে এক্স ব্যস্তানুপাতিক ওয়াই, কি লিখবো, এক্স প্রপোর্শনাল 1/y, বা লিখতে পারি এক্স প্রপোর্শনাল ওয়াই ইনভার্স, এই দুটো সেম জিনিস। তো সমানুপাতিকও হতে পারে, ব্যস্তানুপাতিকও হতে পারে কোনো একটা রাশি কোনো একটা রাশির সঙ্গে। তো তাহলে এল এম জি এগুলো টি এর সঙ্গে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সেগুলো কিন্তু আমরা জানি না। তো সেই কারণে কি করছি, দেখো এখানে আমরা লিখে নিচ্ছি যে টি সেটা প্রপোর্শনাল টু হতে পারে এল টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড জি টু দি পাওয়ার জেড, এমন হতে পারে। এবং সেখানে এক্স ওয়াই জেড এর মানের উপর নির্ভর করবে সেগুলো কেমনভাবে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, কিভাবে টি এর সঙ্গে সম্পর্কিত রয়েছে। যদি এক্স এর মান 1 হয় তাহলে এল প্রপোর্শনাল এল, এক্স এর মান যদি 2 হয় তাহলে টি প্রপোর্শনাল এল স্কোয়ার হবে। যদি এল মানে এক্স এর মান যদি -1 হয় তাহলে হতে পারে কি টি প্রপোর্শনাল 1/l হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। মানে বলতে চাইছি কি রকম, ধরো এক্স রয়েছে 1, তাহলে টি হতে পারে কি টি প্রপোর্শনাল এল টু দি পাওয়ার 1, মানে টি প্রপোর্শনাল এল, এরকমটা হতে পারে। যদি এক্স ইকুয়াল হয়ে যায় -1 তাহলে কি হবে, টি প্রপোর্শনাল 1/l হয়ে যাবে, এল টু দি পাওয়ার -1 মানে 1/l হয়ে যাবে। যদি হয়ে যায় এক্স ইকুয়াল 2 তাহলে টি প্রপোর্শনাল এল স্কোয়ার হয়ে যেতে পারে, এরকম টাইপের হতে পারে। তাহলে পুরো জিনিসটাই ডিপেন্ড করছে এক্স ওয়াই জেড এর মানের উপরে টি এর সঙ্গে এল এম জি কীভাবে সম্পর্কিত থাকবে। নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে যে এবার মাত্রাগুলো বসিয়ে দেওয়া, দিয়ে আমাদের যে প্রশ্নটা ছিল যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে একটা রিলেশন বার করতে হবে বা টি এর রাশিমালা বার করতে হবে, এটাই আমাদের মেন কোশ্চেন ছিল। তো সেটাই আমরা করছি। তো এই পুরো কাজটাই হচ্ছে কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা টি এর রাশিমালা বার করছি। বোঝা গেল? এটাই ছিল মেন কোশ্চেনটা। লিখে দিলাম আরেকবার কোশ্চেনটা। তো টি এর মাত্রা কি সেটা বসিয়ে দেওয়া যাক। টি এর মাত্রা হচ্ছে শুধু টি হবে, কারণ টি মানে টাইম, টাইমের মাত্রা টাইমই হয়। আচ্ছা, প্রপোর্শনাল থেকে যদি আমরা ইকুয়ালিটি আনতে যাই, আমরা জানি একটা কনস্ট্যান্ট গুণ হয়ে যায় বাকি রাশিগুলোর সঙ্গে এবং সেটা কোনো একটা নাম্বার হবে, তো তার কোনো ডাইমেনশন থাকে না, তাই জন্য একটা কনস্ট্যান্ট কে হিসাবে লিখলাম। এল মানে কি দৈর্ঘ্য, তার মাত্রা কি হবে, এলই হবে, তার পাওয়ারে লিখছি এক্স। এম মানে কি, এম মানে একটা ভর, তার পাওয়ারে লিখলাম ওয়াই। জি মানে কি, অভিকর্ষ ত্বরণ, মানে এল টি টু দি পাওয়ার -2, তার পাওয়ার হচ্ছে জেড। হলো। এইবার দেখব কি এদের যে পাওয়ার আছে সেগুলো ইকুয়েট করব, করে দেখব যে কোনটা কার সঙ্গে সমান হচ্ছে। আচ্ছা, ভালো কথা। কি হয়েছে দেখো, এখানে বাম পক্ষে শুধুমাত্র কিন্তু টি রয়েছে আর ডান পক্ষে কি রয়েছে, এল রয়েছে, এম রয়েছে, টি রয়েছে, এতগুলো জিনিস রয়েছে। তো তাহলে এল এর পাওয়ার যা যা আছে ডান দিকে, এল এর পাওয়ার কি আছে ডান দিকে, দেখো এল টু দি পাওয়ার এক্স আছে, এল টু দি পাওয়ার জেড আছে। দুটোকে যদি গুণ করি তাহলে কিভাবে লেখা যায় সেটা লিখি।
এল এর পাওয়ারটাকে কিভাবে লেখা যায়, এক্স প্লাস জেড, এই ফর্মে লেখা যায় এল টু দি পাওয়ার এক্স ইন্টু এল টু দি পাওয়ার জেড, মানে এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড, নিশ্চয়ই জানো এইভাবে লিখতে হয়। এম এর পাওয়ার কি আছে, শুধু ওয়াই আছে, তাহলে লিখলাম এম টু দি পাওয়ার ওয়াই, আর টি এর পাওয়ার রয়েছে কি মাইনাস টু জেড, টি রয়েছে মাইনাস টু জেড। এইবারে চলে আসবো যে এই দুদিকের ফর্মুলাতে, তাহলে এদিকে কি ছিল, টি ছিল, মানে লিখতে পারবো এম এর পাওয়ার এখানে ছিল 0, এল এর পাওয়ারও ছিল 0, টি এর পাওয়ার 1, শুধু এই জিনিসটা ছিল বাঁদিকে, আর ডান দিকে এই ফর্মটা ছিল। এই শুধু টি থাকা যা এরকমভাবে লেখাটাও একই জিনিস, কেননা কোনো কিছুর পাওয়ার 0 হলে তাকে আমরা 1 বলে ধরে নিই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা যা এই টিটাও তাই, টি টু দি পাওয়ার 1 মানে শুধু টি, এল টু দি পাওয়ার 0 মানে 0, এই সরি 1, এম টু দি পাওয়ার 0 মানে 1 হলো। এবার দেখো এখানে করছি কি, দুদিকের রাশিগুলোর পাওয়ারকে আমরা ইকুয়েট করব, তুলনা করব। এদিকে এম এর পাওয়ার কি আছে, 0 আছে, তাহলে লিখছি 0। ডান পক্ষে এম এর পাওয়ার কি আছে, শুধু ওয়াই আছে, তাহলে লিখবো ওয়াই। তাহলে কি পেলাম এখান থেকে, ওয়াই পেয়ে গেলাম 0। এখানে এম এর পাওয়ারের সঙ্গে এখানকার এম এর পাওয়ারকে ইকুয়েট করেছি, এদিকে 0 ছিল এম এর পাওয়ার, এদিকে এম এর পাওয়ার ছিল ওয়াই, ওয়াই ইকুয়াল 0 পেয়েছি। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন নাম্বার 1। নেক্সট চলে যাব এল এর পাওয়ারে। বাম পক্ষে এল এর পাওয়ার কত ছিল, 0 ছিল, ইকুয়াল ডান পক্ষে এল এর পাওয়ার কি আছে, ডান পক্ষে এল এর পাওয়ার আছে এক্স প্লাস জেড, তাহলে লিখবো এক্স প্লাস জেড, নাম্বার দিচ্ছি 2। আচ্ছা, বাম পক্ষে টি এর পাওয়ার আছে 1, ডান পক্ষে টি এর পাওয়ার আছে মাইনাস 2z, ইকুয়েশন নাম্বার 3 হলো। এই রয়েছে কিন্তু বিষয়টা। তো এখান থেকে কি পাওয়া গেল দেখো, এখান থেকে লিখতে পারছি এক্স প্লাস জেড ইকুয়াল 0 যদি হয়, তাহলে আমরা বলতেই পারি যে জেড ইকুয়াল মাইনাস এক্স বা এক্স ইকুয়াল মাইনাস জেড, যা খুশি বলতে পারো, জেড ইকুয়াল মাইনাস এক্স বা এক্স ইকুয়াল মাইনাস জেড। আচ্ছা, আমি এটাকে এরমভাবেই লিখছি, এক্স ইকুয়াল মাইনাস জেড বলেই লিখছি, এক্স ইকুয়াল মাইনাস জেড এই লিখলাম। ব্যাপারটা একই, তুমি ভাবো জেড ইকুয়াল মাইনাস এক্সও লিখতে পারো, যা খুশি। আচ্ছা, তাহলে এখান থেকে জেড কত এলো দেখো, জেড এলো কত মাইনাস হাফ, এখান থেকে পাচ্ছ জেড ইকুয়াল কত মাইনাস হাফ। তো এই মাইনাস হাফ যদি জেডের জায়গায় বসিয়ে দাও, তাহলে এক্স এর মান কত হচ্ছে প্লাস হাফ। ভালো করে বোঝো কি হলো, এক্স হচ্ছে মাইনাস জেড, আর এই 3 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি জেড ইকুয়াল মাইনাস হাফ, 1 ইকুয়াল মাইনাস 2z ছিল, তাহলে জেড কত মাইনাস হাফ, জেড এর মান বসালাম মাইনাস ইন্টু মাইনাস হাফ করলে আসে প্লাস হাফ, তাহলে এক্স কত প্লাস হাফ। তাহলে এখান থেকে ওয়াই পেলাম, এক্স পেলাম, জেড পেলাম, এই 3টে মানই পেয়ে গেলাম। সেটা যদি আমরা এখন এখানে বসিয়ে দিই, এই ইকুয়েশনে বসিয়ে দিই, কি হবে তাহলে, এই উপরটা মুছে দিই, এই জায়গাটা লাগছে না আমাদের আর, তাহলে এখানটা যদি মুছে দিই কি আসছে দেখি, এই জায়গাটা মুছে দিলাম। তো দেখো এখান থেকে এই জায়গাটা বসাচ্ছি, এই ইকুয়েশনটায় বসাচ্ছি, তাহলে টি ছিল ইকুয়াল কে এল টু দি পাওয়ার এক্স, তাহলে এল তার পাওয়ার কি হচ্ছে বলো, অ্যাকচুয়ালি আমাদের বসানো উচিত কিন্তু এই ইকুয়েশনটাতে, সরি এটা নয়, এই ফার্স্টেরটায় বসাচ্ছি, তাহলে স্মল এল লিখি, এল পাওয়ার ছিল এক্স, এক্স কত, এক্স হচ্ছে আমাদের হাফ, তাহলে এক্স এসছে কত হাফ, এম টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে এম এর পাওয়ার কত, ওয়াই কত আছে 0 আছে, তাহলে 0 বসাবো, জি এর পাওয়ার আছে জেড, তো জেড কত মাইনাস হাফ, তাহলে জি কে লিখবো মাইনাস হাফ হলো। তো কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায় জানো, তাহলে এম টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে কি পড়ে থাকছে এল রুট ওভার এল বাই জি। কোনো কিছু পাওয়ার হাফ মানে সেটাকে আমরা রুট ধরে নিই, এর পাওয়ারে প্লাস হাফ তাই রুটের উপরে রয়েছে, এর পাওয়ারে মাইনাস হাফ তাই রুটের নিচে রয়েছে, মানে রুট ওভার এল বাই জেড। তো অ্যাকচুয়াল কি ছিল ফর্মুলা, ছিল টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, এটা লিখে শুরু করেছিলাম। তো দেখো সেরাম টাইপেরই এসছে, শুধুমাত্র এই 2 পাই এর মানটা আসেনি, তার জায়গায় রয়েছে কে কনস্ট্যান্ট। তো যেহেতু 2 পাই কনস্ট্যান্ট ছিল, তার কোনো ডাইমেনশন হয় না, তাই জন্য কিন্তু তার ডাইমেনশন কিন্তু আমরা পাইনি।
তো মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা টি এর রাশিমালা বার করতে পারলাম, এটাই উত্তর। মাত্রা বিশ্লেষণের একটা মাত্র সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে যে কোনো কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমরা বার করতে পারি না, শুধুমাত্র রাশিগুলো কিভাবে থাকবে তার সম্পর্ক টি এর সঙ্গে কেমন সেই অবধি বার করতে পারলাম। তাহলে এটাই হলো মানে মাত্রা বিশ্লেষণের সাহায্যে টি এর রাশিমালা, এটাই উত্তর। তো মোটামুটি বোঝা গেল আশা করছি যে কিভাবে জিনিসটা হচ্ছে। এরকম বইতে দেখবে যে অনেকগুলো কিন্তু করতে দেওয়া রয়েছে, সেগুলো আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। আমি ছোট্ট করে আরেকটা দেখে দেবো যে পৃথিবীর মুক্তিবেগ ভি, সেটা পৃথিবীর যে ব্যাসার্ধ আর তার সঙ্গে সম্পর্কিত এবং অভিকর্ষ ত্বরণ জি এর সঙ্গে সম্পর্কিত, এটা বলে দেওয়া হয়েছে। অভিকর্ষ ত্বরণ জি এর সঙ্গে সম্পর্কিত। আমাদের প্রশ্ন হচ্ছে যেটা, যে এই ভি এর সঙ্গে আর জির রিলেশনটা কেমন বার করতে হবে, মানে মুক্তিবেগের রাশিমালা বার করতে হবে, এবং বলে দেওয়া রয়েছে ব্যাসার্ধের সঙ্গে মুক্তিবেগ সম্পর্কিত, অভিকর্ষ ত্বরণের সঙ্গে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত সেইটা বার করব। চট করে করে নিই কীভাবে করছি। দেখো, ভি প্রপোর্শনাল টু হতে পারে আর, প্রপোর্শনাল টু হতে পারে জি। কিভাবে হতে পারে জানি না, তাই আর এর পাওয়ারে ধরলাম এক্স, জি এর পাওয়ারে ধরলাম ওয়াই। আমাদের বার করতে হবে এক্স ওয়াই এর রিলেশন কি। ভি হচ্ছে বেগ, তাহলে কি হয়, এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল একটা কনস্ট্যান্ট। আর হচ্ছে কি দৈর্ঘ্য, মানে এল তার পাওয়ার হচ্ছে এক্স। জি মানে ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2 পাওয়ারে ওয়াই। দুটিকে ইকুয়েট করবো, এল এর পাওয়ার কত আছে, 1 আছে, এদিকে কত আছে, এক্স প্লাস ওয়াই আছে, নাম্বার 1 ইকুয়েশন। এদিকে টি এর পাওয়ার কত, -1, এদিকে টি এর পাওয়ার কত, -2y। তাহলে এক্স মানে কত পাচ্ছ, এক্স মানে কিন্তু হয়ে যাচ্ছে এখানে 1 - y। এদিকে ওয়াই মানে কত পাচ্ছ, ওয়াই মানে হচ্ছে কিন্তু হাফ। তাহলে এখানে ওয়াই এর মান যদি বসিয়ে দাও, তাহলে 1 - হাফ করে আমরা পাচ্ছি এক্স এর মানও হাফ। তাহলে কি পেলে এখান থেকে, ভি যেটা আলটিমেটলি ভি ছিল আর টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। তাহলে লিখতে পারি ভি ইকুয়াল কনস্ট্যান্ট ইন্টু আর টু দি পাওয়ার হাফ অ্যান্ড জি টু দি পাওয়ার হাফ, মানে কনস্ট্যান্ট √ আর জি। এটা হচ্ছে ভি এর রাশিমালা। তো বেসিক্যালি যেটা হয়, মুক্তিবেগের রাশিমালা হয়ে যায় ভি ইকুয়াল √2gr, এই হচ্ছে ফর্মুলা। তো আমরা বললাম যে কনস্ট্যান্টের মান আমরা বার করতে পারি না, তাই এই কনস্ট্যান্ট টার্মটা রয়ে যাচ্ছে। বাকি রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু মান বার করা সম্ভব, সেটাই এখানে করে দেখানো হলো। তো আজকের মতো এইটুকুই ক্লাস থাকলো, এবং দেখবে যে বইতে এরকম টাইপের অনেক করে দেওয়া আছে এবং করতেও দেওয়া আছে, সেগুলো নিজেরা ট্রাই করো, করতে থাকো এবং পড়াশোনা চালাতে থাকো। ক্লাস 11 শুরু হলো আজকের মতো ক্লাস, নেক্সট চলতে থাকবে, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, আশা করি ভালো লাগবে।